স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমি আমার গত ভিডিওতে যেটা বলেছিলাম এবং তারপর এই পর্যন্ত যা ঘটনা প্রবাহ ঘটেছে, মানে সুপ্রিম কোর্টে চলা মামলা এবং তার যা সেই প্রেক্ষাপটে আমাদের গ্রাউন্ড রিয়েলিটি যেটা এখানে পশ্চিমবঙ্গে যেটা ঘটেছে, সেটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে প্রথমে এইটুকুই বলতে হবে যে খুব বেশি অবস্থার পরিবর্তন ঘটেনি। মানে সুপ্রিম কোর্ট আগের দফাতে 13 এপ্রিল যে শুনানি হয়েছিল এবং তারপরে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল আর্টিকেল 142 প্রয়োগ করে যে ভোটার লিস্ট, এই যে যারা ডিলিটেড লিস্টে যাদের নাম রয়েছে এবং তাদের মধ্যে যারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করার পর যাদের নাম সদর্থকভাবে, মানে যে সমস্ত অ্যাপিলগুলো সদর্থকভাবে পজিটিভলি নিষ্পত্তি হবে, সেই সমস্ত ভোটাররা 23 তারিখে ভোটের ক্ষেত্রে 21 তারিখ পর্যন্ত এবং 29 তারিখে ভোটের ক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত তাদের নামটা ইনক্লুড করতে হবে ফাইনাল রুলে এবং তাদেরকে ভোট দিতে হবে। এইটা সুপ্রিম কোর্ট বলেছিল। এটা একটা খুবই আশার খবর ছিল এবং এটাতে এখানে প্রচুর মিডিয়া হাইপও হয় এটা নিয়ে, আমরাও খুব খুশি ছিলাম। কিন্তু একটা দ্বিধা তখনও মাথায় এসেছিল যে এত শর্ট টাইমের মধ্যে কতটা অ্যাপিল নিষ্পত্তি করা সম্ভব। বাস্তবে সেটাই দেখা গেছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে হার্ডলি 130 থেকে 139 সম্ভবত এরকম একটা ফিগারের মাত্র অ্যাপিল নিষ্পত্তি হয়েছে এই প্রথম দফার যে বিধানসভা ভোট গেল 23 তারিখে সেই অবধি। সুতরাং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেই অর্ডার শুনতে খুব ভালো লাগছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন এবং তার যেটা এখানে কার্যকারিতা সেটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক ছিল না। কিন্তু তাও এটা অর্ডার, সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেটাকে স্বাগত অবশ্যই জানাতে হবে, কারণ সুপ্রিম কোর্ট তার মতো করে অবশ্যই দেশের সর্বোচ্চ কোর্ট হিসেবে চেষ্টা করেছে। এবার এখানে আর একটা ব্যাপার আছে যে পরবর্তীতে গেলে 13 তারিখের পরের যে শুনানিটা, যেটা গত 24 তারিখের যে শুনানিতে, এই শুনানির পরে মানুষের মনে আবার একটা নতুন আশা জাগছে। অনেকেই যেমন বলছে, কারণ এই শুনানির খবর এখনো পর্যন্ত যেটা এসছে যে এই শুনানিতে সুপ্রিম কোর্ট যারা আপিল করেছে অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিন্তু এখনো পর্যন্ত কোনো শুনানির নোটিশ পাননি বা এখনো পর্যন্ত তারা তাদের স্ট্যাটাস চেক করে তাদের নাম ফাইনাল রুলে উঠেছে এমনটা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে বটে এটা, যেটা জানা যাচ্ছে, কারণ যে তাদের যদি আর্জেন্সি থাকে তাহলে তারা হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারে এবং সেটা বোথ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে এবং জুডিশিয়াল ক্যাপাসিটিতে হাইকোর্টকে অ্যাপ্রোচ করা। মানে হাইকোর্টের যেটা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, সেই পাওয়ারেও যে তার দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে যে এটা আমি অ্যাপিল করেছি, আমার একটু মামলার আর্জেন্সি আছে, আমাকে যেন তাড়াতাড়ি শুনানি দেওয়া হোক বা আউট অফ টার্ন শুনানি দেওয়া হোক, এটা সে বলতে পারে, মানে সেই ট্রাইব্যুনালে আবেদনকারী বলতে পারে। অথবা জুডিশিয়াল যেটা হাইকোর্টের যেটা জুডিশিয়াল ক্যাপাসিটি, মানে এখানে একটা মামলা ফাইল করে গ্রুপ 9-এর রিট পিটিশন ফাইল করেও সে বলতে পারে যে আমার এখানটাতে একটু মামলায় তাড়া আছে, আমার মামলাটা তাড়াতাড়ি শুনানির প্রয়োজন আছে, আমাকে আমার অ্যাপিলেট ট্রাইব্যুনালকে নির্দেশ দেওয়া হোক যাতে সে আমার অ্যাপিলটা তাড়াতাড়ি শোনে, এটা করতে পারে। কিন্তু এবার এখানে একটা প্রশ্ন হলো যে এই অর্ডারটারই বা গ্রাউন্ড রিয়েলিটিতে দাঁড়িয়ে এই অর্ডারটা যদি আমরা একটু ভাবনা চিন্তা করি যে কতটা এর ইমপ্লিমেন্টেশন সম্ভব। দেখুন, প্রথম কথা হচ্ছে অর্ডারটা এখনো সার্ভার হয়নি, কিন্তু যতটুকু শুনানির নির্যাস যেটা আমরা দেখেছি এবং তারপরের যা আউটকাম আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে যা পাচ্ছি, তাতে করে আমার একটা জিনিস মনে হয়। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে আপনার যদি আর্জেন্সি থাকে, এবার এই আর্জেন্সির ডেফিনেশন কি আপনার তাড়া আছে যার জন্য আপনার আপিলটা তাড়াতাড়ি শুনানি করার প্রয়োজন, এইটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিসাইড করে দেয়নি। সুপ্রিম কোর্ট মামলার মেরিটে ঢোকেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারো। এবার হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারার অর্থ হচ্ছে সুপ্রিম কোর্ট এটা হাইকোর্টের উপরেই ছেড়ে দিচ্ছে যে হাইকোর্ট সেই যে আপনার করা আপিল তার মধ্যে কোনো শুনানির আর্জেন্সি রয়েছে কি রয়নি সেটা হাইকোর্ট ডিসাইড করবে। মাথায় আপনাকে এটা রাখতে হবে যে প্রায় 34 থেকে 35 লাখ অ্যাপিল ফাইল হয়েছে। এমন কোনো অর্ডার আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে হওয়া সম্ভব নয় যেখানে ফ্ল্যাট গেট ওপেন হতে পারে। মানে হচ্ছে এমন নয় যে প্রত্যেকেই যাদের হাইকোর্টে মামলা করার ক্ষমতা রয়েছে অর্থনৈতিক্যালি বা সামাজিক্যালি, যে মানে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যাদের মামলা করার ক্ষমতা আছে সবাই এখানে হাইকোর্টে মামলা ফাইল করে দিল, সবারই মামলা, আমার মামলায় তাড়া আছে, তাড়াতাড়ি আমার মামলা নিষ্পত্তি করা হোক, এইটা যদি হয় তার মানে অটোমেটিক্যালি ধরে নিতে হবে কোনোভাবেই কারোর ক্ষেত্রে যাদের সত্যি করেও আর্জেন্সি আছে সেক্ষেত্রেও হয়তো সেই মামলাগুলো গুরুত্ব পাবে না। যদি খুব সুন্দরভাবে আমি একটু খুলে বোঝাবার চেষ্টা করি, আর্জেন্সিটা কি সেটা ডিফাইন করা যেহেতু সুপ্রিম কোর্ট করে দেয়নি, তাহলে হাইকোর্ট তো জাজ করবে যে আপনার মামলায় কি আর্জেন্সি আছে যেটা দ্রুত শুনানির আপনার প্রয়োজন আছে। এবার অনেকে অনেক রকম, মানে আমাদেরকে যারা ধরুন যোগাযোগ করছে, অনেকে যেমন বলছেন যে আমার সামনে একটা পরীক্ষা আছে, আমার একটা ইন্টারভিউ আছে,
এই ধরনের কথা বলছে। এবার আবার অনেকে এটা বলছে যে আমাকে কর্মসূত্রে বাইরে যেতে হবে, কেউ বলছে আমাকে হজ পারফর্ম করার জন্য বিদেশে যেতে হবে। এই ধরনের কারণগুলো আর্জেন্সির মধ্যে পড়বে কিনা। প্রথম কথা হচ্ছে, মামলা আপনি করতে পারেন, কিন্তু আপনাকেই মাথা লাগিয়ে ভাবতে হবে যে এই মামলাটা যে আমি করছি এটাতে আদৌ হাইকোর্ট কি শুনবে। কারণ হচ্ছে মামলা করতে যেহেতু সুপ্রিম কোর্ট লিবার্টি দিয়েছে, মামলা আমি করে ফেললাম, তো মামলা করতে কোনো বাধা নাই, কিন্তু সেই মামলাটা কি দাঁড়াবে সেটা তো আপনাকে ভাবতে হবে। আমাদের পেশার সঙ্গে যারা যুক্ত আছে আমরা আপনাদেরকে বলতেই পারি যে হ্যাঁ আপনি আসুন মামলা করুন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট শুনবে, কিন্তু মাথায় রাখতে হবে যে এত লাখে লাখে আপিলের ট্রাইব্যুনালে ফাইল হয়েছে, এরকম করে যদি সুপ্রিম কোর্ট অবশ্যই মাথায় এটা রেখে অর্ডারটা দিয়েছে যে এমন কিছু করা যাবে না যাতে সবাই মিলে হাইকোর্টে লাইন দিতে লাগে, কারণ তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনালের যে কনসেপ্টটা সুপ্রিম কোর্ট নিয়ে এসছে সেটা ভিসিয়েট হয়ে যাবে, কারণ ট্রাইব্যুনালের কাজের ওপর সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে তারা কোনো খবরদারি করবে না। আজকে ডিলের গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে যদি এখানে ইন্টারভিন করতে বলে, এখানে বলে যে হ্যাঁ দেরি হচ্ছে বলে হাইকোর্ট এখানে মাথা লাগাবে, তাহলে হাইকোর্ট খুবই রেয়ার আর এক্সেপশনাল কেসেই মাথা লাগাবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। মানে এমন নয় যে আমার পরীক্ষা আছে আমি তাড়াতাড়ি করি, আমার তাহলে কিছু একটা অর্ডার নিয়ে আমি তাড়াতাড়ি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আমার শুনানিটা হোক, এই অর্ডার হাইকোর্ট দেবে বলে আমার মনে হয় না আজকের দিনে বাস্তব পরিস্থিতি যা হয়ে আছে তাতে দাঁড়িয়ে, যেহেতু এত বিপুল সংখ্যক অ্যাপিল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এবার এই আর্জেন্সিটাকে যদি আপনি ক্যাটাগরাইজ করেন যে হ্যাঁ আমি হজে যাচ্ছি, আমার একটা লম্বা পিরিয়ড আমার পক্ষে থাকা সম্ভব নয়, 40 দিন 50 দিন আমাকে দেশে বাইরে থাকতে হবে, এর মধ্যে যদি আমার শুনানি নোটিশ এসে আমি কি করে অ্যাটেন্ড করবো, এটা একটা আর্জেন্সির কনসেপ্ট অবশ্যই নেওয়া যায় যে হ্যাঁ এটা একটা আর্জেন্সির মধ্যে পড়ে, আমি দেশের মধ্যে থাকছি না, তাহলে আমি কি করে শুনানিতে পার্টিসিপেট করবো। কিন্তু যেভাবে সবাই ভাবছে যে আমারটাই আর্জেন্ট, মানে এমনি কোনো আর্জেন্ট নেই, তাও আমারটাই আর্জেন্ট আছে, আমারটা তাড়াতাড়ি শুনে নিতে হবে, এই জিনিসটা নিয়ে মামলা ফাইল করলে হাইকোর্ট শুনবে, এরকমটা আমার মনে একেবারেই হয় না। আপনারাও একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই, কিছুদিন আগেও সম্ভবত নয়, এটা ঘটনা ঘটেছে এরকমটাই, যে হাইকোর্টের আইন পেশার সঙ্গে যুক্ত এমন 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 অনেকেই আছেন যাদের নাম এই লিস্টে নেই, মানে ফাইনাল ইলেকটোরাল রোলে নেই, নাম বাদ হয়ে গেছে। তো সেরকম পেশার সঙ্গে যুক্ত বা এই আইনজীবী, বিভিন্ন কোর্টের আইনজীবী, তারাও হাইকোর্টে কিন্তু এরকম মামলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমরা এই পেশার সঙ্গে যুক্ত আছি, আমাদের নাম বাদ গেছে, তাহলে তাড়াতাড়ি আমাদের নামটা যাতে ইলেকটোরাল রোলে যাতে ওঠে সেই নির্দেশ ট্রাইব্যুনালকে দেওয়া হোক, বা ট্রাইব্যুনাল আমাদের আপিলটা তাড়াতাড়ি শুনানি করুক। এই ধরনের ক্ষেত্রে হাইকোর্ট ম্যাটারের সিরিয়াসনেস বুঝেও কিন্তু অনেক ক্ষেত্রে রায়দানে সেই সমস্ত ব্যাপারে ইন্টারভিন করতে, সে সমস্ত ব্যাপারে নিজের জুডিশিয়াল ক্ষমতা প্রয়োগ করতে কিন্তু বিরত থেকেছে। সুতরাং খুব রেয়ার আর এক্সেপশনাল, খুব ব্যতিক্রমী কেসে অবশ্যই হাইকোর্ট ইন্টারফেয়ার করবে, এটা আমার মনে হয়। এবং কিন্তু ব্যাপকভাবে যে এই হাইকোর্ট বলেছে মানে, এই সুপ্রিম কোর্ট বলেছে মানে যে হাইকোর্ট গেলেই অর্ডার হয়ে যাবে, এরকমটা আমার মনে হয় না। কিন্তু যারা যারা সুপ্রিম কোর্ট থেকে লিবার্টি নিয়ে এসছেন, আমি তাদেরকে অবশ্যই আলাদা ক্যাটাগরিতে রাখবো, যেহেতু তারা লিবার্টি নিয়ে এসছেন যে তাদের মামলায় আউট অফ টার্ন হিয়ারিং দিতে হবে, যাদের যেগুলো অর্ডারগুলো আমরা দেখছি সেখানে কিন্তু তারা অবশ্যই তাড়াতাড়ি শুনানি পাবেন, কারণ সুপ্রিম কোর্ট তাদেরকে লিবার্টি দিচ্ছে যে আমি এদেরকে আউট অফ টার্ন ট্রাইব্যুনাল হিয়ারিং দেবে। এবার ট্রাইব্যুনাল হিয়ারিং এর নোটিশ কাকে ছেড়েছে কাকে ছাড়েনি এখনো পর্যন্ত কোনো রকম কিচ্ছু নেই, বা নোটিশ আদৌ ছেড়েছে কিনা, কারণ আমি তো কাউকে শুনলাম না যে কেউ নোটিশ এরকম পেয়েছে। সুতরাং ট্রাইব্যুনাল কিভাবে ফাংশন করছে সেটা পুরোপুরি অন্ধকারে আছে আমরা। এমনকি যে এসওপিটা, যে অপারেটিং প্রসিডিওরটা ট্রাইব্যুনালের 3 জন সিনিয়র জাজ মিলে ঠিক করেছেন, সেটাও আমরা পাইনি পাবলিকলি, সেটাও অ্যাভেলেবল নয় যে আমরা বুঝতে পারবো যে এইভাবে হাইকোর্ট করবে। সুতরাং যাদের নামটা প্রথম দফার ভোটের আগে উঠে গেল 21 তারিখে, তাদের নামগুলো তার মানে জানতে হবে নিশ্চয়ই খুব মাইনর কিছু, সামান্য কিছু ছিল যেগুলো আরামসে অ্যাডজুডিকেশনের পর্বে জুডিশিয়াল অফিসার যারা অ্যাডজুডিকেট করেছিলেন তারা আরামসে সেটাকে ফাইনাল রোলে রাখতে পারতেন, তারা রাখেননি বলেই এখন ট্রাইব্যুনালের জাজ যারা তারা কিন্তু তাদেরকে না শুনেই তুলে দিয়েছে। আপনার নাম সুপ্রিম কোর্ট এখানে 13 তারিখ এবং তার আগে সম্ভবত 6 না 5 তারিখের অর্ডারটাকে যদি অ্যানালাইসিস করি সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে বাদ দেওয়ার আগে কারণ আপনাকে শুনানি দিতেই হবে। মানে আপনার নাম যদি অ্যাপিলেট ট্রাইব্যুনালে, আপনার করা অ্যাপিলের ভিত্তিতে ট্রাইব্যুনালে যদি মনে হয় এরকমটা যে আপনার নামে ফাইনাল রোলে উঠবে কি উঠবে না সেটা নিয়ে তাদের মনে দ্বিধা জাগছে, তাহলে আপনাকে কিন্তু ট্রাইব্যুনাল শুনবে এবং সব রেকর্ড ট্রাইব্যুনালের কাছে থাকবে, আপনিও আপনার রেকর্ডকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি কেন বাদ গেলেন, ঠিক কোন জায়গাটা ট্রাইব্যুনালকে আপনি অ্যাড্রেস করবেন, কোন পয়েন্টে ট্রাইব্যুনালকে স্যাটিসফাই করার চেষ্টা করবেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই রেকর্ড অ্যাক্সেস করার অধিকার
প্রত্যেকটা ভোটারকে দিয়েছে, এটা কিন্তু বাই অর্ডার হয়ে আছে, সুতরাং সেই পার্টটা পাবেন। কিন্তু যেখানে নামগুলো এমনি উঠে যাচ্ছে তার মানে জানতে হবে সেখানে কোনো গন্ডগোল সেগুলো ছিল না, আরামসে যেগুলো সব ঠিক ছিল তার সত্ত্বেও সেগুলোকে বাদের তালিকায় রাখা হয়েছিল, এটা যেটা দুর্ভাগ্যজনক। আর একটা ইস্যু যেটা খুব সিরিয়াস, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় এখনো অ্যাডজুডিকেশন দেখা যাচ্ছে। কারণ আমাদের যেমন শামসেরগঞ্জে বা আমরা আজকেও যেটা ইয়ে করলাম যে হরিয়ারপাড়াতে কিছু বিধানসভা কিছু পঞ্চায়েত অঞ্চলে অঞ্চল টু অঞ্চল এখনো পর্যন্ত তাদের অ্যাডজুডিকেশনই দেখাচ্ছে, তাদের অ্যাডজুডিকেশনের পরে ডিলিশনেও আসেনি বা ফাইনাল রোলেও ইনক্লুড হয়নি। সেগুলো তো আরও সিরিয়াস ইস্যু। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আমরা কোর্টের অলরেডি কোর্টের দ্বারস্থ হচ্ছি এবং আমরা কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এগুলো তো ডিলিট নয়, এগুলো ডিলিট হলে আমি ট্রাইব্যুনালে যেতে পারতাম। কোর্টে এখন পেন্ডিং অবস্থাতেই ভোটটা পার হয়ে গেল। এদিকে আমাদের হাইকোর্ট থেকে যে রিপোর্টটা সুপ্রিম কোর্টে জমা পড়েছিল সেখানে বলা হয়েছিল টেকনিক্যাল কারণে 1832 জনের শুধুমাত্র অ্যাডজুডিকেশনটা হয়নি, বাকি সব হয়ে গেছে, 0.3% মতো বাকি ছিল এরকম বলে সব হয়ে গেছে, এরকমটাই বলা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি গ্রামকে গ্রাম অ্যাডজুডিকেশন এখনো হয়নি, পড়ে আছে। তো এই জিনিসটা আমরা কোর্টের নজরে নিয়ে আসছি। তো এখন এই পোটাই এবার অর্ডারটা আপলোড হলে, সুপ্রিম কোর্ট অর্ডারটা আপলোড করে আরও ভালোভাবে সেটা অ্যানালাইসিস করা সম্ভব এবং আপনাদের সামনে নিয়ে আসা সম্ভব।